জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাদের লাস্ট ক্লাস পর্যন্ত আমি সুপার নোড শুরু করেছিলাম। ওকে? তো এখানে আরকি আমরা সিঙ্গেল সুপার নোড এবং মাল্টিপল সুপার নোডের ক্যালকুলেশনও দেখেছিলাম। আজকে আমরা সুপার নোড শেষ করে মেশ অ্যানালিসিস শুরু করব। ওকে? আচ্ছা, সো এখানে তোমাদের এই দুটো সার্কিটে আমি তোমাদেরকে কিভাবে ইকুয়েশনগুলো লিখতে হবে সেটা পরপর দুইটা স্লাইডে দেখানো আছে। নোড অ্যানালাইসিস তোমাদের আরো দুটো সার্কিট দেখা উচিত আর কি, যেগুলো তোমাদের খুব ভালো মতো প্র্যাকটিস করতে হয়। যেমন এখানে আমি তোমাদের যদি এই সার্কিটটা দেখাই, ঠিক আছে? তো আমাদের ধর এরকম একটা সার্কিট দেওয়া আছে। তো এখান থেকে তো আমাদের নোড অ্যানালাইসিস করতে হবে। ওকে? নোডাল অ্যানালাইসিস। তো এখানে নোডাল অ্যানালাইসিস করে আমাদের আগে দেখতে হবে যে ফার্স্ট কাজ হলো আমাদের আগে দেখতে হবে কয়টা নোড আছে। তো আমরা একটু দেখি যে এখানে এটা হলো একটা নোড এ, এটা হবে বি আর এটা হবে সি। সো নরমালি তোমরা এখানে আগে ফার্স্ট কাজ কি হবে, তোমরা যে তিনটা ইকুয়েশন লিখতে চাও নোড এ বি সি তে, তোমরা দেখবে যে কারেন্টগুলো আসলে বের হবে না, কারণ আমাদের এই কারেন্টগুলো দেখবে যে সোর্সের কারণে তোমাদের এখান থেকে কি কারেন্ট আসতেছে, যে এই কারেন্টগুলো, সেই কারেন্টগুলো তোমরা আসলে বের করতে পারবে না। সো তোমাদের এখানে যেটা করতে হবে, অবশ্যই এখানে সুপার নোড আছে তোমাদের, যে এ এবং বি এই দুইটা এন্ডের মধ্যে তোমাদের সুপার নোড, সিমিলারলি বি এবং সি এই দুইটা এন্ডের মধ্যে কিন্তু সুপার নোড, কারণ তোমাদের যে সোর্সগুলো এগুলো আসলে যে দুটো নোডের মধ্যে কোনোটাই কিন্তু আসলে গ্রাউন্ড না। সো এটাও আসলে তোমাদের মাল্টিপল সুপার নোডের একটা প্রবলেম। বাট এবার তোমার সুপার নোডটা হলো পুরো একসাথে, তোমার এটাও সুপার নোড আবার এটাও কিন্তু সুপার নোড। সো তোমাদের তাহলে কি করতে হবে, তখন যখন ইকুয়েশনগুলো লিখবো আমরা একবারে নোড এবিসি দিয়ে লিখতে হবে। ঠিক আছে? সো ইকুয়েশনগুলো যখন আমরা লিখবো তখন হবে সুপার নোড এবিসি একবার এটার জন্য লিখতে হবে। এবং কারেন্ট কি কি আসবে সেটা হলো তোমাদের এই নোডে তোমাদের আসবে হলো এটা এবং এটা যদি ধরি, আপাতত তো সুপার নোডের ভিতরের কারেন্ট আমরা নেই না, সো এই দুটো বাদ যাবে আর কি, এটা এবং এটা ক্যান্সেল হবে। বি নোডে এসে তোমাদের এটা নিতে হবে, এইটা এবং এটা ক্যান্সেল যাবে। সি নোডে এসে তোমাদের এইটা নিতে হবে, এইটা এবং এটা কিন্তু ক্যান্সেল যাবে, তাই না? স্যার ওই নোডগুলাতে কারেন্ট বহির্মুখী দেই বিধায় ওই সুপার নোডের ওখানে কারেন্ট ক্যান্সেল যায়, কিন্তু যদি আমি ওই বি পয়েন্টে যদি আমি রাইট সাইডে যদি আমি কারেন্ট দিই তাহলে তার ক্যান্সেল হয় না। তুমি যদি বি সাইডে রাইট কারেন্ট এটার কথা বলতেছো, যে এই কারেন্ট স্যার এই পাশেটাই বাম পাশেটা স্যার। হ্যাঁ জি স্যার, এটা তো এটার সাথে ক্যান্সেল যাবে, কিন্তু যখন লিখবা আমরা যখন সুপার নোড এবিসি লিখবো একবারে সব কারেন্ট নিতে হবে আমাদের। মানে তোমাদের যখন আমরা সিরিয়ালি যাব, ঠিক আছে, আমি আবার কি বলি,
আমরা তো প্রথমে নোড ধরে ধরে লিখবো, তাই না? সো তোমরা দেখবা যে সুপার নোডের ভিতরের কারেন্টগুলো নরমালি ক্যান্সেল হয়ে যায়। যখন আমরা এই নোডে আসবো, আমাদের তো একবার এবিসি নোডটার জন্য লিখতে হবে। সো এই নোডে যখন আমরা আসবো, তখন দেখবা যে তোমাদের এই কারেন্টটা ঠিকই আসতেছে। তো এই কারেন্ট লিখলা, কিন্তু এই কারেন্ট যখন লিখবা, আলটিমেটলি যখন আমরা বি নোডের জন্য আবার লিখবো এই কারেন্টটা, এটা কিন্তু ক্যান্সেল যাবে। তারপরে বি নোডের এই কারেন্টটা লিখবো, এই কারেন্টটা লিখবো, লিখে যখন আমরা সি নোডে যাব, তখন আবার যখন এই কারেন্টের সাথে এটা ক্যান্সেল যাবে। তারপরে তোমাদের এই কারেন্টটা লিখবো, আর এই কারেন্টটা যখন লিখবা, তখন দেখবা যে এটার সাথে ওইটা ক্যান্সেল যাচ্ছে। সো আলটিমেটলি তোমাদের দেখবা যে 1 2 3 এই তিনটা কারেন্ট শুধু লিখতে হবে। আমি বলছি স্যার ওই বি পয়েন্টের যেটা হচ্ছে বাম দিকে দিচ্ছেন, ওটা যদি আমি এই ডান দিকে দেই স্যার, জি স্যার এটা। আচ্ছা, এটাকে যদি ডান দিকে একই তো কথা, তাই না? কারণ সেক্ষেত্রে তো আর ক্যান্সেল হয় না। তোমাদের এই জিনিসগুলো আসলে লাস্ট ক্লাসেই আমরা বুঝালাম যে আসলে এভাবে দিলেও তো এটা ক্যান্সেল যাবে, তাই না? কারণ তুমি তখন কি একটা মাইনাস সাইন দিবা, তাই না? যখন অ্যারোটাকে উল্টা দিব, ওই ভ্যালুটাকে আমরা একটা মাইনাস সাইন দিয়ে দিব, তখন ক্যান্সেল অবশ্যই যাবে। তো বুঝতে পারছি। হ্যাঁ, চিন্তা করে দেখো, নোট এর জন্য যখন এই কারেন্টটা লিখবা, তখন তোমাদের আসবে এরকম, মানে যেটাই আসুক, এটাকে ধরো আমরা I1 দিচ্ছি, ওকে? এটা তো ওভাবে রেজিস্ট্যান্সের মতো লিখতে পারবা না। সো এটাকে ধরো আমরা I1 দিচ্ছি, কারণ কারেন্ট লিভিং দ্য টার্মিনাল। আর এখানে যখন আসবো, তখন আমরা কি করব? -I1 দিব। কেন? কারণ এটা হলো অ্যাপ্রোচিং দ্য টার্মিনাল। সো তখন তো এটা ক্যান্সেল যাবে, তাই না? সো এটাই আমি বলতে চাচ্ছি যে তোমাদের আসলে মানে যেভাবেই লেখো, তোমাদের সেম কারেন্ট হয়ে যাচ্ছে, তখন এটা ক্যান্সেল যাবে। সো এখানে আমরা দেখি যে প্রথমে এই কারেন্টটা কি হবে। এই কারেন্ট হলো VA এবং গ্রাউন্ডের মধ্যে। সো VA - 0 ডিভাইডেড বাই 2, এখানে এসে এই কারেন্টটা থাকবে শুধু, কারণ এটা ক্যান্সেল যায়। সো এটা হলো তোমাদের VB/4, আর এই কারেন্টটা হলো তোমাদের VC/3, পুরোটাই কস্ট হবে 0। এখন তিনটা ইকুয়েশন হবে, কারণ VA VB VC তিনটা ভ্যারিয়েবল। সো বাকি দুটো ইকুয়েশন আমরা পাবো এখান থেকে। একটা হলো VAB হলো 10 ভোল্ট, সো এটা হলো 2 নাম্বার ইকুয়েশন। আর 3 নাম্বারটা হলো VCB হলো 5i। সো তবে I হলো আমরা চাই না, কারণ এটা হলো আমাদের ওই ডিপেন্ডেন্ট প্যারামিটার থাকার বা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স থাকার কারণে আসছে। সো আইটা এখানে কিভাবে ডিফাইন্ড আছে, আমরা যদি সাইড দিয়ে লিখি যে আইটা আমাদের এখানে কারেন্ট আইটা হলো এখান থেকে এই ডিরেকশনে যাচ্ছে, তাই না? সো VA - 0 ডিভাইড বাই 2, এটা হলো আমাদের আই। সো আমরা তখন এখানে রিপ্লেস করে দিব। সো একবারে লিখলে তোমাদের এটা আসবে এরকম। ঠিক আছে? সো তোমাদের তাহলে কি তিনটে ইকুয়েশন সলভ করবা, সলভ করলে কিন্তু তোমাদের VA VB VC তিনটা ভ্যালু পেয়ে যাবো আমরা, ওকে? জি স্যার। আচ্ছা স্যার, আমরা বি পয়েন্টটা সেম হওয়ার কারণে কি আমরা পুরোটা নোড একসাথে নিচ্ছি? হ্যাঁ, বি পয়েন্টটা পাশাপাশি দুটো নোড তোমাদের সেম হয়ে গিয়েছে, এর জন্য তোমাদের একসাথে নিতে হয়েছে। কারণ প্রথমত তো এটা আমাদের একটা সুপার নোড, তাই না? যে এটা একটা সুপার নোড, জি স্যার, এটা একটা সুপার নোড, আর তাদের মধ্যে কোনো রেজিস্ট্যান্স নাই আর কি। সো এর জন্য তোমাদের এটা কম্বাইন্ড সুপার নোড হয়ে গেছে ABC। আমাদের কাছে কি অপশন আছে, এটা মানে হচ্ছে আমরা নিয়মিত যেটা কম্বাইন তাই স্যার যে এরকম অথবা আচ্ছা, একজন কথা বলো, একজন বলো শুনি। স্যার যে প্রশ্নটা হচ্ছে, আমাদের কাছে কি এরকম অপশন আছে যে আমরা দুইটা নিয়ে ইউজ করতে পারবো, পুরোটা একসাথে নিয়ে ইউজ করতে পারবো এরকম?
আলাদা করে করার তো কোনো ওয়ে নাই, তাই না? কারণ তুমি যখন শুধু সুপারনোড এবি লিখবা, তাই না? এবি যখন লিখবো আমরা, তখন কিন্তু তোমাদের এ ব্রাঞ্চের 3টা কারেন্ট আসবে, 1 2 3। বি ব্রাঞ্চেরও 3টা কারেন্ট আসবে, 1 2 3, তাই না? সো তোমাদের এখানে তখন কিন্তু কারেন্ট মিসিং থেকে যাবে। আমরা কিন্তু এই কারেন্টটা জানি না, যে এই কারেন্টটা আচ্ছা কিন্তু স্যার, জানি বুঝতে না, পেরেছি। তাই না? সোর্সের ভিতরে। সো একবারে এবিসি দিয়ে লিখতে হবে। স্যার এখানে ওই বিসি এর মধ্যে কোনো রেজিস্ট্যান্স থাকলে কি করতাম? বিসি এর মধ্যে রেজিস্ট্যান্স থাকলে কি দুইটা এসি একসাথে নিতে পারতাম? এবিসি বিসি এর মাঝে কোনো রেজিস্ট্যান্স অথবা এবি এর মাঝে কোনো রেজিস্ট্যান্স মাঝে? তখন সার্কিটটা এরকম হতো, তাই না? এরকম একটা সার্কিট তোমরা দেখলাম অলরেডি, ঠিক আছে? তখন স্যার এখানে সার্কিটটা যদি ব্রাঞ্চটা না থাকে, মনে করেন 4 ওহমের ব্রাঞ্চটা না থাকলো এবং আপনার বি এবং ডি এর মধ্যে একটা হচ্ছে এটা 6 ওহম থাকলো, অথবা বিসি এর মধ্যে এই যে এখানে 5 আই এর পরে একটা রেজিস্ট্যান্স থাকলো, তাহলে কি একসাথে নিতে পারতাম? তোমরা তখন আগে নোটগুলো লিখবা, নোটগুলো লিখে তারপরে দেখবা যে মাল্টিপল সুপার নোটগুলো কি একসাথে আসতেছে নাকি আলাদা আলাদা থাকবে। যেমন এখানে কিন্তু তুমি চাইলেও একসাথে লিখতে পারবা না, তাই না? কারণ তোমার সুপার নোট এবি হলো এক জায়গায় আর সুপার নোট সিডি হলো আরেক জায়গায়। সেখানে তুমি চাইলেও একসাথে লিখতে পারবা না এই ক্যালকুলেশনে, বাট তোমাদের এখানে কিন্তু অবশ্যই একসাথে লিখতেই হবে। ওকে, আচ্ছা আমরা আরেকটা লাস্ট নোডাল অ্যানালিসিসের জন্য একটা লাস্ট ইয়ার দেখবো, সেটা হলো মাঝে মধ্যে আমাদের হয়তো সার্কিটটাকে রিঅর্ডার করা লাগতে পারে। রিঅর্ডার করা লাগতে পারে বলতে আমি যেটা বুঝাচ্ছি সেটা হলো, আগে তোমাদের এই সার্কিটটা দেখো তাইলে বুঝবা। এটাও একই রকম দেখতে সার্কিট, বাট একটু চেঞ্জ আছে। হ্যাঁ, তো এখানে তোমাদের ধরো এটা সলভ করতে বলা হলো, এটা তো খুবই সিম্পল মনে হচ্ছে, তাই না? এখানে আমরা যদি নোটগুলো লিখি তাহলে কয়টা নোট লিখবো? নর্মাল ওয়েতে তোমরা বলবো এখানে হলো একটা নোট আছে এ, একটা আছে হলো এখানে বি, তারপর এখানে বলবো হলো সি নোট, এরপরে এখানে একটা নোট দিবা ডি, আর এখানে একটা নোট দিবা ই। বাট আমাদের আসলে এতগুলো নোট লেখার দরকার নেই, তাই না? আমরা কি জানি, যদি কোনো একটা সোর্স, তার একটা মাথা যদি গ্রাউন্ডেড থাকে আর আরেকটা মাথা যদি এরকম আরেকটা নোডে থাকে, আমরা কিন্তু এই নোডটার ভোল্টেজ ডিরেক্টলি বলতে পারি, তাই না? 5 ভোল্ট। ডি নোডের ভোল্টেজটা কত হবে? 5 ভোল্ট। সেটাকে আমরা একটা এক্সট্রা নোড ধরে আসলে আমাদের কাজ বাড়াবো না, ঠিক আছে? সো এখানে তাহলে এফেক্টিভলি আমাদের আসলে 3টা মিসিং নোড আছে, মানে আননোন ভ্যালু। তো আমরা ডিরেক্টলি ডি নোডের ভোল্টেজটা জানি কত, এটা হলো 5 ভোল্ট। সিমিলারলি আমরা ই নোডের ভোল্টেজটাও কিন্তু জানি, এটা কত হবে? ও এই দুইটা পয়েন্টের মধ্যে ডিফারেন্স কত রাখবে? 10 ভোল্ট। এটা 0 হলে এটা কত? 10 ভোল্ট। 10 ভোল্ট। তো এগুলো আসলে আলাদা কোনো নোড না, এগুলো আমরা ডিরেক্টলি লিখে দিতে পারি। আমাদের তাহলে এফেক্টিভলি বের করতে হবে এ বি সি এই 3টা নোড, তাই তো? সো তোমাদের ইকুয়েশন তাহলে লিখতে হবে 3টা নোডের জন্য, নোড এ, নোড বি, নোড সি তে। সো নোড এ তে তোমাদের যে ইকুয়েশনটা গ্রাউন্ড আসবে, যদি অন্য জায়গায় দেওয়া থাকে স্যার, সেক্ষেত্রে তো এই ডি ই নোট অবশ্যই দেওয়া লাগতো। হ্যাঁ তখন দেওয়া লাগবে, ঠিক আছে? সেটা আসবে, ধরো তোমাদের এখানে গ্রাউন্ড অন্য জায়গায় আসলে তখন এটা অন্যরকম হয়ে যাবে। সো এখানে আপাতত আমরা এই অবস্থায় দেখি নোড এ তে তাহলে ইকুয়েশনটা কি আসবে তোমাদের? নোড এ তে তোমাদের কারেন্ট নিতে হবে 3টা, তাই না? এদিকে এই 3টা কারেন্ট নিতে হবে, এবং এখানে কোনো সুপার নোড কিন্তু নাই, ঠিক আছে? কারণ এই সোর্সগুলোর একটা মাথা গ্রাউন্ডেড, সো আসলে এগুলো সুপার নোড না, ভোল্টেজ সোর্সগুলো, ঠিক আছে? সো আর কারেন্ট সোর্স দিয়ে তো আমরা সুপার নোড দেখি না, সো
এখানে যদি আমরা একটু দেখি যে আমাদের কারেন্ট তিনটা আসবে। সো নোড এ তে একটা হলো তোমাদের VA আর এই পয়েন্টের ভোল্টেজটা কত 5। সো VA মাইনাস 5 ডিভাইডেড বাই 2 প্লাস এই কারেন্টটা হলো আমাদের VA মাইনাস VB ডিভাইডেড বাই 4 আর এই কারেন্টটা হলো আমাদের VA মাইনাস VC ডিভাইডেড বাই 6 এটা ইকুয়ালস টু হবে 0। সো এখান থেকে তোমরা একটা ইকুয়েশন পাবা, ঠিক আছে? সম্ভবত ইকুয়েশনটা আসবে তোমাদের এরকম যে 11/12 VA minus VB by 4 minus VC by 6 equals to হবে তোমাদের 5/2। এটা হলো তোমাদের নোড এ এর ইকুয়েশন। তো নোড বি তে যদি আমরা লিখি ইকুয়েশন, নোড বি এর ইকুয়েশনটা আসবে তোমাদের তিনটা কারেন্ট আসবে আবারও, এই তিনটা কারেন্ট। সো একটা হবে তোমাদের VB minus VA divided by 4 plus VB minus 10 divided by 10 এটা হবে তোমাদের VB minus VC divided by 8 এটা হবে equals to 0। এটাকে সিম্পলিফাই করবা, করলে তোমাদের এখানে আসবে minus VA by 4 এটা আসলে তোমাদের সেকেন্ড ইকুয়েশন। আর ফাইনালি তোমাদের নোড সি ইকুয়েশনটা দেখতে হবে এরকম। এখানে তোমাদের নোড সি তে তিনটা কারেন্ট নিতে হবে, এটা তো অলরেডি আসতেছে। একটা হবে তোমাদের BC মাইনাস BB ডিভাইডেড বাই 8 এখানে আসবে মাইনাস 15 কারণ অ্যাপ্রোচিং দ্য টার্মিনাল। আর আরেকটা হবে তোমাদের BC মাইনাস BA divided by 6 এইটা equals to 0। আলটিমেটলি তিনটাই যখন একসাথে কম্বাইন করবা মানে minus VA by 6 minus VB by 8 plus 7/24 BC সমান হবে তোমাদের 15। এই হলো তোমাদের তিনটে ইকুয়েশন, তোমরা সলভ করবা, সলভ করে দেখবা যে BABC কত আসে। এটা তো অনেক স্ট্রেট ফরওয়ার্ড ভাবে করা গিয়েছে, তাই না? এখন তোমাদের যদি সার্কিটটা আমরা একটু চেঞ্জ করে আঁকি, ধরো এভাবে আঁকা হলো বা দেওয়া হলো তোমাদের, তখন কি করবা? একই সার্কিট জাস্ট এভাবে দেওয়া, এই অবস্থায় আমরা তাহলে কিভাবে সলভ করবো বলো তো? ধরো তোমাদের সার্কিট একই জিনিস কিন্তু এভাবে দেওয়া হলো, তখন তোমাদের নোড কয়টা হবে? দেখো এখানে হলো A, এটা হলো B, এটা হলো C, তারপরে এখানে একটা আসছে তোমার D আর এখানে একটা আসছে E। এখানে এখন কিন্তু আমাদের ঝামেলা হয়ে যাবে, তাই না? কারণ তোমার তখন দেখবা যে তোমাদের এইগুলোর জন্য ইকুয়েশন লিখতে পারতেছো না, যে যখন আমরা এটা নিব এই যে এই কারেন্ট এই কারেন্টটা আমরা জানবো না, তখন A আর D সুপারনোড হয়ে গেল না স্যার? হ্যাঁ সুপারনোডের মতো হয়ে যাবে। সো এরকম সিচুয়েশনে দেখো তোমাদের সিম্পলিফাই করার জন্য আসলে কিন্তু সার্কিট দুটো একই, এই দুটো সার্কিট কিন্তু আসলে একই, কিন্তু তোমাদের এরকম সিচুয়েশনে আমরা কিন্তু চাইলে সোর্সগুলোকে একটু রিঅর্ডার করতে পারি। চাইলে রিঅর্ডার বলতে আমরা এই যে ধরো তোমার এফেক্টিভলি এ এবং গ্রাউন্ডের মধ্যে আমরা ইন্টারচেঞ্জ করতে পারি ওদের, যাতে তোমার
মানে রেজিস্ট্যান্স যাতে আগে আসে, সোর্সের সাথে পরে আসে। ইন দ্যাট কেস আমাদের সুপার নোডও আসলো না এবং দুইটা নোডও কিন্তু কমে যাবে, বা আমরা ডিরেক্টলি তাদের ভোল্টেজগুলো জেনে যাব, রেজাল্ট কিন্তু একই হবে, তাই না? কারণ কারেন্টটা তো ইন সিরিজই যাবে, তাই না, এটার ভিতর দিয়ে। সো রেজিস্ট্যান্স আগে আসুক বা পরেই আসুক, কারেন্টের ভ্যালু তো চেঞ্জ হয়ে যাবে না, তাই না? সো তোমার এই ইন সিরিজ যখন যাচ্ছে কারেন্টটা, এই কারেন্ট আসলে সেমই যাবে। সো আমরা চাইলে এগুলোকে রিঅর্ডার করতে পারি, বুঝা গেছে? সো এটাই তোমাদের মেইনলি দেখাতে চাচ্ছিলাম, যে মাঝে মধ্যে আমাদের এরকম রিঅর্ডার করলে কাজ করতে অনেক ইজি হয়। এটাই ছিল তোমাদের আর কি মানে লাস্ট এক্সাম্পল ফ্রম নোডাল অ্যানালাইসিস। আমরা একটু এবার নেক্সট টপিকে যাব, সেটা হলো তোমাদের মেশ অ্যানালাইসিস। সো এই নোড অ্যানালাইসিস নিয়ে কারো কি কোনো কোশ্চেন আছে? প্র্যাকটিস করতে হবে তোমাদের, ওকে? আর তোমাদের তাহলে এই প্রবলেমটা যেটা করব যে খালি ওই ভোল্টেজটা নিচে নিয়ে আসবো আর 2 ওহমটা উপরে দিয়ে দিব, হ্যাঁ, এই সার্কিটটাকে জাস্ট রিরাইট করে এভাবে লিখবা। এভাবে লিখলে দেখবা যে কাজ করতে অনেক ইজি হয়ে যাচ্ছে। এভাবে লিখলে কিন্তু 5টা ইকুয়েশন আসবে তোমাদের, তাই না? 5টা নোড হয়ে গেল, 5টা ইকুয়েশন। বাট এখানে এফেক্টিভলি 3টা ইকুয়েশন, কারণ দুইটা নোডের ইকুয়েশন আমরা ভোল্টেজ দিয়ে লিখে ফেলছি অলরেডি। স্যার এটা যদি গ্রাউন্ড না হয়ে অন্য কোনো জায়গায় হলে, অন্য কোনো জায়গায় হলে আসলে এটা তখন পসিবল ছিল না, ঠিক আছে? গ্রাউন্ড হওয়াতে কিন্তু জিনিসটা করা ইজি, মানে করা গেছে ইজিলি, কারণ এটা গ্রাউন্ড হলে কি হয়, আমরা ডিরেক্টলি ভোল্টেজটা লিখে দিতে পারি। সো অন্য জায়গায় আসলে ভাবে ইন্টারচেঞ্জ করে লাভ হয় না। যখনই তোমরা দেখবা যে এরকম একটা মানে ইন সিরিজ রেজিস্ট্যান্স ভোল্টেজ থাকে, তো সোর্সটাকে যদি আমরা গ্রাউন্ডের সাথে নিয়ে আসি ইন্টারচেঞ্জ করে, তাহলে আমাদের কাজ করতে ইজি হবে। বাট মেক শিওর সার্কিট যাতে চেঞ্জ না হয়ে যায়, ঠিক আছে? তুমি যদি এখন এটার সাথে এটা ইন্টারচেঞ্জ করে দাও, এটা কিন্তু অবশ্যই সেম হলো না, তাই না? তুমি যদি ভোল্টেজ সোর্সটাকে এখানে পাঠিয়ে দাও আর 4 ওহমটাকে এদিকে পাঠিয়ে দাও, সার্কিট কিন্তু সেম থাকবে না, কারণ তারা কিন্তু ইন সিরিজে নাই, না? এই ব্রাঞ্চে কিন্তু কারেন্ট ডিফারেন্ট, এই দুই ব্রাঞ্চে, বাট এই ব্রাঞ্চে কারেন্টটা কিন্তু সেম। এর জন্য আমরা ইন্টারচেঞ্জ করতে পারছি, ওকে? আচ্ছা, এবার আমরা একটু স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বল। স্যার আমরা এখানে যেরকম মানে ভোল্টেজ সোর্সটাকে ইন্টারচেঞ্জ করে ম্যাথটা করছি যাতে সহজ হয়, আমরা কি গ্রাউন্ডটাকে অন্য জায়গায় দিয়ে কি এরকম ভাবে করতে পারতাম যাতে ম্যাথটা ইজি হয়ে যায়? দেখতে মানে পারো ground- ইজি ground হবে না, interchange ঠিক করা আছে? যায়। কারণ গ্রাউন্ড তুমি যদি অন্য কোথাও বসাও, এখানে বসাইলে গ্রাউন্ড, এখানে বসাইলে কি তোমার খুব লাভ হবে? দেখো এখানে বসাইলে হয়তো এই ভোল্টেজটা তুমি জেনে যাবা। ও স্যার, আর তখন তো আরেকটা নোট ক্রিয়েট হবে, সরি তাহলে তার জন্য। ঠিক আছে, গ্রাউন্ড অন্য জায়গায় বসালে তো মানে ভ্যালুই চেঞ্জ হয়ে যাবে। তুমি এটা একে দেখবা, ঠিক আছে? গ্রাউন্ড অন্য জায়গায় বসায় একে দেখো, কোনো লাভ হয় না। আচ্ছা, আমরা একটু এবার নেক্সট টপিকে যাই, সেটা হলো আমাদের মেশ অ্যানালাইসিস। তো তোমাদের মেশ অ্যানালাইসিসের জন্য আমরা কিছু এক্সাম্পল দেখব, বাট এখানে তোমাদের যেরকম নোড অ্যানালাইসিসে আমাদের অনেকগুলো সার্কিট ছিল, মেশেও কিন্তু এরকম নরমাল সার্কিট থাকবে, মেশ আবার তোমাদের কি সুপার মেশ টাইপের সার্কিটও থাকবে, ঠিক আছে? আমরা ইভেন্চুয়ালি দেখব, হোল্ড করো। আচ্ছা, সো এখানে আমরা দেখি যে এরকম মেশ অ্যানালাইসিস যে করব আমরা, সেখানে কিভাবে করব। ফার্স্ট কাজ হলো নোড অ্যানালাইসিস করার সময় আমরা কিন্তু প্রতিটা নোডে গিয়ে গিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? মেশ অ্যানালাইসিসে আমাদের প্রতিটা লুপে গিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? আমাদের এখানে যেমন দেখতে হয়েছিল কি, যখনই আমরা নোড অ্যানালাইসিস করেছিলাম আমাদের দেখতে হয়েছিল কয়টা নোড আছে সার্কিট, এবং যে কয়টা নোড ওই কয়টা ভ্যারিয়েবল, ওই কয়টা ইকুয়েশন আসবে। আর মেশ অ্যানালাইসিস যেটা দেখতে হবে সেটা হলো আমাদের কয়টা ইন্ডিপেন্ডেন্ট লুপ আছে, ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্ট লুপগুলোকে মেশ বলা হবে, ঠিক আছে? সো আমরা যদি একটু দেখি এখানে, তাহলে এই সার্কিটটায় আমাদের 3টা লুপ, এই একটা লুপ, এটা একটা লুপ, এটা একটা লুপ, মানে ইন্ডিপেন্ডেন্ট, মানে যার ভিতরে কোনো ইনার লুপ নাই,
এরকম লুপ কয়টা আছে? এরকম লুপ আছে হলো 3টা। সো তো তার মানে টোটাল তোমাদের এক একটা লুপের জন্য আমার এক একটা মেশ কারেন্ট নিতে হবে আমরা, এবং অলওয়েজ এই মেশ কারেন্টটা হলো তোমাদের কেভিএল অ্যাপ্লাই করব, তাই না? সো নোড অ্যানালাইসিস যেরকম আমাদের প্রতিটা নোডে আমরা কেসিএল অ্যাপ্লাই করছি, মেশ অ্যানালাইসিস আমাদের প্রতিটা লুপে কেভিএল অ্যাপ্লাই করতে হবে, এবং সেখানে আমাদের ওই যে কয়টা কারেন্ট মানে যে কয়টা মেশ ওই কয়টা কারেন্ট থাকবে I1 I2 I3। সো নরমালি তোমাদের ম্যাক্সিমাম হয়তো 4টা মেশ থাকতে পারে, এর বেশি হলে তোমাদের তখন সিম্পলিফাই করে কমায় নিয়ে আসতে হবে। ওকে, সো আমরা এই দুইটা এক্সাম্পল দেখি। এখানে যেমন তোমাদের দুইটা সার্কিট দেওয়া আছে মেশ অ্যানালাইসিসের জন্য। তো এখানে আবার নরমাল সার্কিটও দেওয়া, আবার সুপার মেশও দেখানো আছে, এগুলো আমরা আসবো আস্তে আস্তে। ওকে, সো আমরা প্রথমে দেখি আমরা যে কোন কেসে তোমাদের হয়তো পরীক্ষায় বলে দিবে যে মেশ, এই সার্কিটটা কিন্তু আবার নোড অ্যানালাইসিস করেও করা যাবে, ঠিক আছে? বাট তোমাদের যদি পরীক্ষায় বলে দেয় যে মেশ অ্যানালাইসিস করে করতে হবে, তখন কিন্তু তোমাদের মেশ মেথডেই করতে হবে, যে নোড অ্যানালাইসিস করলে হবে না। সো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, ধরো এখানে আমরা একটা সার্কিট দেখি, যে তার মানে আমাদের মেশ বলতে আসলে কি বুঝাই আমরা? ইন্ডিপেন্ডেন্ট লুপস গুলো হলো তোমার মেশ। আমরা যখন মেশ অ্যানালাইসিস করব, মেশ হলো তোমাদের ইন্ডিপেন্ডেন্ট লুপস গুলো, মানে যেই লুপের মধ্যে কোনো ইনার লুপ নাই। ওকে, সো আমরা একটা সার্কিট দেখি। এখানে ধর আমাদের আর এই ভ্যালুটা হলো তোমাদের এখন তোমাদের ধরো এই সার্কিটটাই সলভ করতে বলা হলো, বলবো যে ফাইন্ড দ্য কারেন্ট I1 এন্ড I2, ঠিক আছে? আর এই সার্কিট আমাদের মানে নোড দিয়ে করলে কি সুবিধা হবে, মেশ দিয়ে করলে কি সুবিধা হবে, এটা আমরা একটু দেখি। হ্যাঁ, তোমাদের এই সার্কিটে নোড যদি আমাদের নোড অ্যানালাইসিস করতে হয়, কয়টা নোড আসবে? ধরো আমরা এখানে একটা গ্রাউন্ড ধরলাম, 4টা স্যার। 4টা তাই না? এখানে 1 হলো 2 এটা হলো 3 আর এখানে একটা তো 4, তাই না? সো 4টা নোড বা 4টা ইকুয়েশন, যেখান থেকে এফেক্টিভলি একটা কমে গেলে 3টে ইকুয়েশন থাকে। আর লুপ কয়টা আছে আমার এই সার্কিটে? লুপ 2টা। তার মানে তোমার এখানে আসলে তাহলে আমরা যদি মেশ কারেন্ট বা মেশ অ্যানালাইসিস করি, আমাদের তাহলে ইকুয়েশন লিখতে হবে মাত্র 2টা। সো এর জন্য এরকম সার্কিটে মেশ অ্যানালাইসিস করলে ইজি হয়ে যায়, তাই না? কারণ 2টা ইকুয়েশন লেখা আমার জন্য ইজিয়ার 3টা লেখা থেকে, তাই না? সো এই জন্য আর যদি তোমাদের পরীক্ষায় বলেই দেয় যে মেশ অ্যানালাইসিস করতে হবে, তখন আর তোমাদের কোনো ফ্রিডম নাই যে নোট দিয়ে করবা। এই সার্কিট যে কোনো সার্কিটে তোমাদের আসলে মেশ দিয়েও করা যায়, নোট দিয়েও করা যায়, আর তোমাদের কোশ্চেনের উপর কি বলা আছে। যদি কিছু বলা না থাকে, তখন তোমরা যেইটা ইজি হবে সেটা করতে পারো, ঠিক আছে? তোমাদের যেটা কমফোর্টেবল। বাট যদি বলে দেয় কোশ্চেনে যে এই মেথড দিয়ে করতে হবে এই সার্কিটটা, তোমাদের তখন ওই মেথডেই করতে হবে, অন্য কোনো মেথডে করলে কিন্তু মার্ক দেওয়া হবে। সো এখন আমরা দেখি, এটা আমরা যেহেতু মেশ শিখতেছি, তো আমরা এটাকে মেশ অ্যানালাইসিস দিয়ে করব। মেশ অ্যানালাইসিস করার সময় আমাদের আগে বের করতে হবে কয়টা লুপ থাকে, এবং সেখানে কারেন্টগুলো লেবেল করতে হয়, মেশ কারেন্টগুলো, কেভিএল এর কারেন্টগুলো। সো 2টা লুপ, আমরা 2টা কারেন্ট লিখবো, এবং প্রতিবার আমরা এটা ক্লকওয়াইজ ডিফাইন করব। এই কারেন্টটাকে ডিফাইন করব I1, আর এই কারেন্টটাকে ডিফাইন করব I2। ধরো তোমাদের কোশ্চেনে তোমাদের হয়তো দেওয়া আছে যে ফাইন্ড I1 এন্ড I2, এই মেশ কারেন্টগুলো ইউজিং মেশ অ্যানালাইসিস। সো তোমাদের এই কারেন্টগুলো লিখবো। এখন আমাদের কি ইকুয়েশনগুলো লিখতে হবে, যত যে কয়টা মেশ ওই কয়টা ইকুয়েশন আসবে। সো আমরা মেশ 1 এ প্রথম ইকুয়েশনটা লিখব। মেশ 1 এর ইকুয়েশনটা আমাদের কি করতে হবে, আমরা তো কেভিএল অলরেডি অ্যাপ্লাই করতে জানি, ঠিক আছে?
বাট এখানে এখন পর্যন্ত কিন্তু আমরা মানে যে কয়বার কেভিএল অ্যাপ্লাই করেছি আমরা ক্লকওয়াইজ যে স্যার কারেন্ট নিয়েছেন এটা কি সবসময় ফিক্সড ক্লকওয়াইজই নিতে হবে? অ্যান্টি ক্লকওয়াইজ দিলেও হবে, তখন তোমাদের সবগুলো লুপেই অ্যান্টি ক্লকওয়াইজ দিতে হবে। একটা ক্লকওয়াইজ আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ দিলে কিন্তু ভুল আসবে, ঠিক আছে? তোমার যখন কোনো একটা লুপে সব এক হ্যাঁ মানে কনসিস্টেন্সি রাখতে হবে, একই রকম হইতে হবে সব লুপে। সো আমি তোমাদের দেখবো বইয়ে সবই ক্লকওয়াইজ নেওয়া আছে, এই জন্য আমি তোমাদেরকে বইয়ের সাথে মিল রেখে ক্লকওয়াইজ দেখাচ্ছি। তো এখন তোমাদের এরকম পাশাপাশি লুপ রেখে কিন্তু কখনো তোমাদের ইকুয়েশন লেখা হয়নি, এবার একটা আমরা লিখবো। আমাদের নিয়ম কি ছিল যে আমরা যখন কেভিএল অ্যাপ্লাই করি আমরা প্রত্যেকটা এলিমেন্টের ভোল্টেজ ড্রপ ইকুয়ালস টু 0 দিই, ঠিক আছে? সো আমরা প্রতিটা এলিমেন্ট ধরে ধরে যাব। সো এরকম করে যদি আমরা ভোল্টেজ সোর্স পাই, মাইনাস আগে পেলে নেগেটিভ ভোল্টেজ আসে, আর রেজিস্ট্যান্সের বেলায় কোনো সমস্যা হয় না। কিন্তু যদি এরকম রেজিস্ট্যান্স চলে আসে যেখানে আমাদের দুইটা লুপের মধ্যে শেয়ার্ড রেজিস্ট্যান্সটা, তখন কি হবে? তখন ইকুয়েশনটা দেখতে হবে এরকম। আমরা একটু দেখি। প্রথমত আমরা যদি এটাকে ইকুয়েশন লিখি, প্রথমে আসবে -15, কারণ মাইনাসটাকে আগে পাই, এখান থেকে শুরু করলাম। সো এটা আসলো -15, তারপরে এখানে গিয়ে এটা হবে কি 5i1, তাই না? ভোল্টেজ ড্রপ কি হবে? যেহেতু IR হবে, তাই না? ভোল্টেজ ড্রপ V সমান IR হবে। সো 5i1 প্লাস এখানে এসে 10। এখন এখানে কিন্তু আমার এর ভিতরে এফেক্টিভলি কয়টা কারেন্ট যাবে? আমরা দুটো কারেন্ট যাবে স্যার। দুটো কারেন্ট, তাই না? কারণ I1 মাইনাস I2 আমরা যেহেতু এখানে 10 ওহম দেখতেছি, আমার এটার ভিতর দিয়ে I1 কারেন্টটা এইভাবে যাচ্ছে আর I2 কারেন্টটা এইভাবে যাচ্ছে, তাই না? সো এফেক্টিভলি আমরা যেহেতু ক্লকওয়াইজ ঘুরতেছি, তা আমাদের পজিটিভ ডিরেকশন হলো এইটা। সো আমরা ধরে নিব কি আমরা 10 টাইমস এফেক্টিভ কারেন্টটা নিতে হবে, নেট কারেন্ট এই ডিরেকশনে। আমরা যেহেতু এইভাবে ঘুরতেছি, আমরা এই ডিরেকশনে নেট কারেন্ট, তাহলে আমাদের কি হবে? I1 মাইনাস I2, তাই না? এটাই তো আমার নেট কারেন্ট হবে। জি স্যার। সো আমরা সেই অনুযায়ী এখানে রেজিস্ট্যান্স এবং নেট কারেন্ট হলো I1 মাইনাস I2। তারপরে আসবে 10 ভোল্ট প্লাস 10 ইকুয়ালস টু 0। এটাকে পরে তোমরা সিম্পলিফাই করবা, সিম্পলিফাই করে দেখবা যে এখানে আসবে তোমাদের 15i1, তারপরে আসবে -10i2 আর ইকুয়ালস টু 5। এটা হলো তোমাদের ইকুয়েশন 1। সিমিলারলি মেশ 2 তে আমরা কারেন্টে লিখব বা কেভিএল অ্যাপ্লাই করব। মেশ 2 এর জন্য তোমাদের এবার এই লুপে আমরা ক্লকওয়াইজ যাব। সো প্রথমে আসবে -10, এখান থেকে শুরু করলাম, এইভাবে গিয়ে চলে আসবে। সো প্রথমে আসবে -10, তারপরে আসবে এই 10 টাইমস কত নেট কারেন্ট কত হবে এবার আমরা যাচ্ছি হলো এই দিকে। I2 minus I1। এই দিকে গেলে নেট কারেন্ট হলো I2 মাইনাস I1। আই হোপ জিনিসগুলো তোমরা বুঝতে পারছো। I2 মাইনাস I1 এটা হলো আমার নেট কারেন্ট। তারপরে আসবে 6 প্লাস 6 টাইমস I2, আর এই ভ্যালুটা আমি হয়তো লিখি নাই, এটা হলো তোমার 4। ওকে, সো এটা হলো তোমার প্লাস 4 টাইমস I2 ইকুয়ালস টু হবে 0, কারণ I4 এর পরে আবার এখানে চলে আসছে। সো এটা আলটিমেটলি সিম্পলিফাই করলে তোমাদের আসবে হলো -10 I1, তারপরে আসবে 20 I2 আর ইকুয়ালস টু 10। এটা হলো আমাদের ইকুয়েশন 2। ফাইনালি তোমরা সলভ করবা, সলভ করে তোমরা I1 পাবা হলো 1 অ্যাম্পিয়ার, I2 পাবা হলো তোমরা এখানে এটাও পাবা 1 অ্যাম্পিয়ার। ওকে, তোমাদের ধরো কোশ্চেনে যদি আরো কিছু কোয়ান্টিটি বের করতে পারলো, ধরো তোমাদের বলে দিল যে এই কারেন্টটা বের করতে, এটা হলো ক্যাপিটাল I1, আর এই কারেন্টটা বের করতে হলো ক্যাপিটাল I2। কি করব বলো? আমরা যদি মেশ অ্যানালাইসিস করে I1 I2 বের করি, আমরা এখন যে কোনো জায়গার কারেন্ট বের করতে পারবো। এই I1টা যদি আমরা চিন্তা করে দেখি, এই কারেন্টটাই কি আমার এই কারেন্টের সমান হবে না এই I1 এর সমান? জি স্যার। সো এই I1 আর এই I1 কিন্তু সেম। সিমিলারলি এই I2 এবং এই I2 কিন্তু সেম। বাট তোমাদের যদি বলে দেয় এখানে একটা কারেন্ট বের করো I3, তখন কি হবে? I3 টা আমার কি হবে? I1 minus I2। I2 টা যেহেতু নিচের দিকে, সো নেট কারেন্ট নিচের দিকে বের করতে গেলে I1 তারপর মাইনাস I2 নিতে হবে। সো তোমাদের যেটা বলতে চাচ্ছি সেটা হলো মেশ অ্যানালাইসিস করে আমরা যদি মেশ কারেন্টগুলো বের করে ফেলতে পারি, যেটা হলো আমার ইনার লুপের কারেন্টগুলো, আমরা অন্য যে কোনো জায়গার কারেন্ট বের করতে পারবো ইজিলি, ঠিক আছে?
সো আপাতত তোমাদের তাহলে যতটুকু স্যার মাঝের সময়- লুপে কারেন্ট তো তাহলে জিরো হয়। মাঝের লুপের কারেন্ট জিরো হবে না, এটা তো জিরো হবে, এখানে জিরো হচ্ছে। আচ্ছা, ইন দিস কেস এটা জিরো আসছে কারণ i1 i2 সেম হয়ে গিয়েছে, তাই তো? বাট সবসময় জিরো আসবে না, ঠিক আছে, কারণ এটার ভিতরে নেট কারেন্ট ফ্লো করবে, ঠিক আছে। এখানে এমন ভাবে সার্কিটটা দেওয়া হয়েছে তোমাদের জিরো হয়ে যাচ্ছে, এটা অন্য একটা ভাবে বের করা যেতে পারে, ঠিক আছে। কিভাবে বের করা যেতে পারে তোমাদের, তোমরা যদি নোড অ্যানালাইসিস করো তোমরা দেখবা যে এখানে যদি গ্রাউন্ড ধরো এখানেও দেখবা 0 ভোল্ট চলে আসছে, তো 0 ভোল্ট আর 0 ভোল্টের মধ্যে কি কোনো কারেন্ট ফ্লো করবে? করে না। সো এটা হয়তো তোমরা নোড অ্যানালাইসিস করে দেখতে পারো কিরকম রেজাল্ট আসে, বাট এখানে এমন ভাবে ভ্যালুগুলো নেওয়া হয়েছে যে তোমার এটা মিলে গেছে। আমরা যদি এটা রেজিস্ট্যান্স চেঞ্জ করে দিই দেখবা যে আর এটা মিলতেছে না। স্যার রেজিস্ট্যান্স কি সবসময় পজিটিভ ধরবো না এটা কোনো সময় নেগেটিভ হতে পারে? রেজিস্ট্যান্স তো সবসময় পজিটিভ, এটা কিন্তু যে ডিপেন্ড করতেছে হলো এটা আমার ইয়ার উপর যে আমরা কোন ডিরেকশনে মেশ কারেন্টটা লিখতেছি। রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ অলওয়েজ পজিটিভ আনলেস তোমাদের যদি এখানে ডিফাইন করে দেয়, ঠিক আছে। এখানে যেহেতু কোনো ডিফাইন করা নেই আমরা এটাকে অলওয়েজ পজিটিভই ধরব। জি স্যার। স্যার i3 ডিরেকশন কি যেখানে i1 আর i2 এর মধ্যে যেটা বড় ওই দিকে হবে? কার কথা বলতেছো? i2 i3 ডিরেকশন স্যার। i3 না, i3 তোমাকে কোশ্চেনে যেভাবে বলা আছে সেভাবে নিতে হবে। তোমাকে কোশ্চেনে দেওয়া আছে নিচের দিকে, যদি কোশ্চেনে উপরের দিকে থাকে তো তখন আমাকে উপরের দিকে কারেন্ট যাবে, এই অবস্থা ধরে নেট কারেন্ট বের করতে হবে, ঠিক আছে। এটা বড় মাইনাস ছোট এমন কোনো কথা না, এটা হলো যেভাবে কোশ্চেনে দেওয়া থাকবে, ঠিক আছে। আরো কয়েকটা এক্সাম্পল দেখলে হয়তো তোমাদের জিনিসগুলো ক্লিয়ার হবে। ওকে, তো আজকে যেহেতু তোমাদের বেশি কিছু করাতে পারি নাই, আমরা হয়তো নেক্সট দিন সুপার মেশ দেখবো, আর তোমাদের ক্লাস টেস্ট থাকবে হলো আগামী দিন। ওকে, তো ক্লাস টেস্টে তোমাদের মেশ অ্যানালাইসিস থাকবে না, তোমাদের এই নোড অ্যানালাইসিস থাকবে এবং মানে শুরু থেকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সহ মেশ অ্যানালাইসিস পর্যন্ত, মানে নোড অ্যানালাইসিস পর্যন্ত যা যা পড়ানো হয়েছে এই জিনিসগুলো তোমাদের ক্লাস টেস্টে প্রথম থেকে চার্জের বিষয় করা আছে না, চার্জের বিষয়গুলো তো থাকবে না স্যার, চার্জ কারেন্ট সেগুলো থাকবে। ওকে, একদম ফার্স্ট ক্লাস থেকে নোড অ্যানালাইসিস পর্যন্ত যা যা করানো হয়েছে সেগুলো থাকবে, মেশ থাকবে না। ওকে, কারণ মেশ আমি যেহেতু মাত্র শুরু করেছি এটা আর দিব না। ওকে, সো আপাতত তাইলে এতটুকু রইল, আমরা আগামী দিন ক্লাস টেস্ট নিব। তো ক্লাস টেস্টের পরে আমরা হয়তো মেশ অ্যানালাইসিস করতে পারি একটা কি দুইটা ম্যাথ, তোমাদের হয়তো দুইটা ক্যালকুলেশন থাকতে পারে, যেহেতু 20 মার্কের পরীক্ষা হয়তো 20 থেকে 25 মিনিটের বেশি সময় দেওয়া হবে না, এবং সবারই কিন্তু সবারই ওয়েবক্যাম অন করতে হবে, ঠিক আছে। বাকি টাইম আপলোডিং এর জন্য দেওয়া হবে 10-12 মিনিট, সো সেটা তোমাদের জন্য মোর দেন এনাফ, কারণ এখানে তো তোমাদের দুইটা স্ক্রিপ্ট বানানোর কিছু নেই, তাই না? আর বড় জোর তোমরা হয়তো 2টা পেজ কি 3টা পেজের বেশি সময় পাবা না লেখা। সো তোমাদের আসলে একটাই অ্যাসাইনমেন্ট থাকবে, তোমাদের হয়তো আমি স্ক্রিন শেয়ার করে কোশ্চেনটা দিয়ে দিব, সবারই ওয়েবক্যাম অন রাখতে হবে। ওয়েবক্যামটা অন রাখবা, এক্সাম দিবা, তারপরে এক্সাম শেষ হলে আমি কোশ্চেনটা সরায় ফেলবো, তোমরা সেখান থেকে স্ক্যান করে ওই পিডিএফটা অ্যাসাইনমেন্টে জমা দিবা, ঠিক আছে। সো আজকের জন্য আপাতত আমি এখানেই তোমাদের ক্লাসটা শেষ করতেছি। সবাই একটু ভালো মতো প্র্যাকটিস করো, আর ক্লাস টেস্টগুলো একটু কঠিন হয় মাঝে মধ্যে ইজি হয়, বাট মানে ক্লাস টেস্টে নর্মালি একটু কঠিন টাইপের কোশ্চেন দেওয়া হয়। তোমরা যদি বইয়ের এক্সাম্পলগুলো ভালো মতো প্র্যাকটিস করো তাহলে আর কি পারবা, এক্সারসাইজের ম্যাথও প্র্যাকটিস করতে পারবে। সো আজকে আমি তোমাদের ক্লাস এখানেই শেষ করে দিচ্ছি। ওকে, কথা হবে সবাইকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম